সেটি ছিল একটি মঙ্গলবার রাত, অক্টোবর মাস, আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ইন্দোরের রাস্তায় জল জমে গিয়েছিল এবং বাতাসে সেই কনকনে ঠান্ডা ছিল যা হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। ঘড়িতে তখন রাত 11টা। আমি, সুনিতা শর্মা, 63 বছরের এক অবসরপ্রাপ্ত শিক্ষিকা, নিজের পুরনো আরামকেদারায় বসে আদা চায়ের শেষ চুমুক দিচ্ছিলাম। আমার এই বাড়ি, যা আমার স্বামী রমেশ 30 বছর আগে বানিয়েছিলেন, সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। এই নিস্তব্ধতা গত 6 বছর ধরে আমার সঙ্গী হয়ে উঠেছিল। এই বাড়ির দেওয়ালগুলো আমার হাসির চেয়ে আমার নিভৃত কান্নার শব্দই বেশি শুনেছিল। 6 বছর শুনতে ছোট সময় মনে হতে পারে, কিন্তু সেই মায়ের কাছে, যার ছেলে তাকে নিজের জীবন থেকে পুরোপুরি সরিয়ে দিয়েছিল, তার কাছে এই 6 বছর ছিল 6টি শতাব্দীর মতো। সেই রাতে যখন বিদ্যুৎ চমকালো এবং পুরো বাড়ির আলো এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, তখন আমার মনে হলো যেন প্রকৃতি আমাকে কোনো সংকেত দিচ্ছে। কিন্তু আমি এতটাই ক্লান্ত ছিলাম যে সেদিকে লক্ষ্য করিনি। আমি চায়ের কাপটি টেবিলে রাখলাম এবং নিজের পুরনো ডায়েরিটা তুলে নিলাম। এটি সেই ডায়েরি যেখানে আমি গত 6 বছর ধরে একা কাটানো প্রতিটা উৎসবের হিসেব লিখে রাখছিলাম। 6টি দিওয়ালি, 6টি হোলি, 6টি রক্ষাবন্ধন এবং অসংখ্য জন্মদিন। আমার ছেলে রাহুলের জন্মদিন, আমার বৌমা প্রিয়ার জন্মদিন এবং সম্ভবত আমার নাতি বা নাতনির জন্মদিন, যার জন্মের খবরটুকুও আমাকে জানানো হয়নি। আমি জানতাম না তারা কোথায় আছে, কেমন আছে, বা আদেও বেঁচে আছে কিনা। তারা নিশ্চিত করেছিল যে আমি যেন তাদের জন্য মরে যাই। কিন্তু সেই তুফানি রাতে, যখন আমি আমার স্মৃতির কালো পাতাগুলো উল্টাচ্ছিলাম, হঠাৎ দরজায় কড়াঘাত হল। এত রাতে কে হতে পারে? আমার বুক দুরুদুরু করতে লাগল। ইন্দোরের এই পলাসিয়া এলাকায় রাত 11টার সময় কোনো অপরিচিত লোক দরজা খটখটায় না। কোনো চোর নাকি পুলিশ? আমি নিজের শালটি ভালো করে জড়িয়ে নিয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে এগিয়ে গেলাম। দরজায় ধাক্কা আবার পড়ল, এবার একটু জোরে এবং ব্যাকুলভাবে। কে? আমি দরজার ওপাশ থেকে জিজ্ঞেস করলাম। আমার গলায় ভয় এবং সতর্কতা দুই ছিল। ওপাশ থেকে কোনো উত্তর এলো না, শুধু বৃষ্টির শব্দ আর কারো কান্নার মৃদু আওয়াজ পাওয়া গেল। মনের ভেতর এক অদ্ভুত অনুভূতি হল। আমি ধীরে ধীরে দরজার খিল খুললাম এবং দরজাটি সামান্য ফাঁক করলাম। সামনের দৃশ্য দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল, রক্ত হিম হয়ে এলো। সেখানে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজন মানুষ দাঁড়িয়েছিল, একজন নারী এবং একজন পুরুষ। তাদের জামাকাপড় কাদা মাখা ছিল। তাদের সাথে দুটো বড় স্যুটকেস ছিল, যা বৃষ্টিতে ভিজছিল। মেয়েটির মাথা নিচু ছিল, চুলগুলো উস্কো খুস্কো, আর সে কাঁপছিল। আর সেই পুরুষটি ছিল আমার ছেলে রাহুল। 6 বছর পর আমি আমার ছেলের মুখ দেখছিলাম। তাকে বয়স্ক দেখাচ্ছিল, চোখের নিচে কালি পড়েছিল, এবং সেই আত্মবিশ্বাসী ছেলেটির মতো তাকে মোটেও লাগছিল না, যাকে আমি শেষবার দেখেছিলাম। আর তার পাশে দাঁড়িয়েছিল প্রিয়া, আমার বৌমা। এই সেই প্রিয়া যে 6 বছর আগে এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আমাকে বলেছিল, সুনিতাজি, এখন আপনি আমাদের জন্য শুধু একটা বোঝা, আমরা আমাদের জীবনে আপনার অলক্ষণে ছায়াও চাই না। আজ সেই প্রিয়া ভেজা বিড়ালের মতো আমার দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে সেই অহংকার ছিল না, বরং ছিল এক অদ্ভুত ভয়। রাহুল ধীরে ধীরে মাথা তুলল এবং আমার চোখের দিকে তাকাল। তার চোখে জল ছিল। মা, সে ফিসফিস করে বলল। তার বলা ভেঙে গিয়েছিল, যেন সে অনেক দিন ধরে কাঁদছে। মা, আমরা কি ভেতরে আসতে পারি? সেই এক মুহূর্তে একজন সাধারণ মা হয়তো দৌড়ে গিয়ে নিজের ছেলেকে জড়িয়ে ধরত, তাকে আদর করত, ভেতরে টেনে নিত, আর তোয়ালে এনে তার মাথা মুছিয়ে দিত। কিন্তু আমি নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়লাম না। আমার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল, বা হয়তো 6 বছর আগেই মরে গিয়েছিল। বুকের ভেতর মমতার ঢেউ নয়, বরং এক শীতল পাথুরে দেওয়াল অনুভব করলাম। আমার মনে পড়ে গেল 14ই নভেম্বর 2019-এর সেই দিনটি। আমার স্বামীর মৃত্যুর 2 বছর কেটে গিয়েছিল। রাহুল আর প্রিয়ার বিয়ের তখন মাত্র 1 বছর হয়েছে। আমি খুশি ছিলাম যে আমার সংসার আবার পূর্ণ হয়েছে। আমি আমার জীবনের সব সঞ্চয়, পেনশনের একটা বড় অংশ তাদের বিয়েতে আর রাহুলের নতুন বিজনেসে লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু ধীরে ধীরে বাড়ির পরিবেশ বদলাতে শুরু করেছিল। প্রিয়ার আমার প্রতিটি কথায় বিরক্ত লাগত। আমার পূজার ঘণ্টা থেকে শুরু করে আমার কাশি, এমনকি আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত। আর রাহুল, যাকে আমি আঙুল ধরে চলতে শিখিয়েছিলাম, সে বদলে গিয়েছিল। সে প্রিয়ার সব কথায় হ্যাঁ মেলাতে শুরু করেছিল।
সেদিন দুপুরে আমি শুধু এটুকুই জিজ্ঞেস করেছিলাম, বাবা, আমার হাঁটুর ওষুধ শেষ হয়ে গেছে, তুমি কি একটু এনে দেবে? ব্যাস, এইটুকুতেই প্রলয় এসে গিয়েছিল। প্রিয়া চিৎকার করতে শুরু করেছিল যে আমি নাকি পরজীবী, যারা তাদের টাকা চুষে খাচ্ছি। আর রাহুল চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তারপর সে এমন কিছু কথা বলেছিল যা আজ পর্যন্ত আমার কানে গরম সীসার মতো বিধে আছে। সে বলেছিল, মা, প্রিয়া ঠিকই বলছে, আমরা আমাদের জীবন আমাদের মতো করে কাটাতে চাই, আর আপনি তাতে ফিট হচ্ছেন না। আমাদের আপনার বায়না সহ্য করার মতো সময় নেই। আমরা পুনেতে শিফট হচ্ছি, আপনি নিজেরটা দেখে নেবেন, আর দয়া করে আমাদের ফোন করে বিরক্ত করবেন না। তারা চলে গিয়েছিল সেই সন্ধ্যায়, একবারও পিছনে না তাকিয়ে। আমি সপ্তাহের পর সপ্তাহ ফোন করেছিলাম, কিন্তু প্রতিবার নম্বর ব্লকড পেয়েছিলাম। আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করেছিলাম, সবাই বলেছিল রাহুল তাদের সাথেও সম্পর্ক ছিন্ন করেছে। 6 বছর ধরে আমি একটা জ্যান্ত লাশের মতো এই বাড়িতে বাস করেছি, আর আজ তারা ফিরে এসেছে। মা, রাহুল আবার ডাকল। এবার তার গলায় ঘাবড়ে যাওয়ার সুর ছিল। প্লিজ দরজা বন্ধ করবেন না, আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আমি প্রিয়ার দিকে তাকালাম, সে তখন হাউমাউ করে কাঁদছিল। সে হাত জোর করে বলল, শাশুড়িমা, আমাকে ক্ষমা করে দিন, আমাদের খুব বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের এই বৃষ্টিতে ফেলে রাখবেন না। আমি লম্বা একটা শ্বাস নিলাম। মনের ভেতর একটা দ্বন্দ্ব চলছিল। একদিকে মমতাময়ী মা বলছে এরা আমার সন্তান, ভিজে একাকার হয়ে গেছে। অন্যদিকে আমার আত্মসম্মান চিৎকার করে বলছে, দরজা বন্ধ করে পুলিশে খবর দাও। কিন্তু তখনই রাহুলের কাঁপতে থাকা হাতের দিকে আমার নজর পড়ল। আমি একটা সিদ্ধান্ত নিলাম। তবে এই সিদ্ধান্ত মমতার ছিল না, এটি ছিল রণকৌশলের। আমাকে জানতে হতো যারা বাঘ হয়ে বেরিয়ে গিয়েছিল তারা আজ শেয়াল হয়ে কেন ফিরে এসেছে। ভেতরে এসো, আমি নিজের কণ্ঠস্বর একেবারে শান্ত রেখে বললাম। তাতে কোনো উষ্ণতা বা স্বাগতম জানানোর ভাব ছিল না। তারা এমনভাবে ভেতরে এলো যেন কোনো অপরাধী মন্দিরে ঢুকছে। তারা ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়াল। তাদের জামাকাপড় থেকে জল ঝরে আমার দামি কাশ্মীরি কার্পেট ভিজিয়ে দিচ্ছিল। কিন্তু আমার নজর ছিল তাদের ওপর। আমি লক্ষ্য করলাম রাহুলের কবজিতে সেই দামি ঘড়িটি নেই যা সে বিয়েতে নিয়েছিল। প্রিয়ার গলায় আমার দেওয়া সেই সোনাল হারটি ছিল না, যা সে কোনোদিন গলা থেকে খুলত না। তাদের স্যুটকেসগুলো পুরনো আর জীর্ণ লাগছিল। তোয়ালে ওখানে রাখা আছে। আমি সোফার দিকে ইশারা করলাম, কিন্তু আমি নিজে তাদের কাছে গেলাম না। বসো। তারা কুঁকড়ে গিয়ে সোফার এক কোণে বসল। বাড়িতে আবার নিস্তব্ধতা নেমে এলো। এবার সেই নিস্তব্ধতা ছিল ভারী। আমি আমার চেয়ারে ফিরে বসে জিজ্ঞেস করলাম, আমি তাদের চা বা জল কিছুই অফার করিনি। এটা আমার বাড়ি, আর এখন নিয়ম আমারই চলবে। 6 বছর রাহুল, 6 বছর 3 মাস 4 দিন। আমি দিন গুনে রেখেছি। এতগুলো দিন আমি জানতাম না তুমি বেঁচে আছো নাকি মরে গেছো। আর আজ হঠাৎ তোমরা এমনভাবে চলে এলে যেন কিছুই হয়নি। রাহুল মাথা নিচু করে নিল। মা, আমি জানি আমরা অনেক অন্যায় করেছি। আমি আপনাকে বোঝাতে পারবো না আমরা কোন পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। বোঝানোর দরকার নেই। আমি তাকে মাঝপথেই থামিয়ে দিয়ে বললাম, শুধু এটুকু বলো তোমরা এখানে কেন এসেছ। টাকা চাই? আমার কাছে দেওয়ার মতো কিছু নেই, তোমরা আগেই সব নিয়ে গেছ। প্রিয়া এতক্ষণ চুপ ছিল, হঠাৎ আমার পায়ের কাছে এসে পড়ল। আমি পিছিয়ে গেলাম। না শাশুড়িমা, টাকা চাই না, সে মিনতি করে বলল। আমাদের শুধু আপনার আশ্রয় দরকার। আমাদের সব লুট হয়ে গেছে। পুনেতে আমাদের বিজনেস শেষ। পার্টনার আমাদের সাথে প্রতারণা করেছে। আমাদের বাড়ি গাড়ি সব ব্যাংক নিয়ে নিয়েছে। আমাদের মাথার উপর কোনো ছাদ নেই। আমি তাকে কাঁদতে দেখতে থাকলাম। এই সেই মেয়ে যে আমাকে বুড়ি বলে অপমান করেছিল। আজ তার চোখের জল আমার মন গলাতে পারছিল না। আমার মনে পড়ে গেল কিভাবে 6 বছর আগে তাদের চলে যাওয়ার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। রাতে ঘুমোতে পারতাম না, আত্মহত্যার চিন্তা আসত। কিন্তু আমার এক পুরনো ছাত্র মেহতা, যে এখন উকিল, সে আমাকে সামলেছিল। সে আমাকে একা বাঁচতে শিখিয়েছিল। আর সবথেকে বড় কথা, আমি একটা জিনিস আংলে রেখেছিলাম, প্রমাণ। যেদিন তারা চলে গিয়েছিল তার আগের দিন প্রিয়া আর রাহুলের মধ্যেকার ঝগড়া এবং আমার সাথে করা সেই অপমানজনক ব্যবহার আমি নিজের পুরনো ফোনে রেকর্ড করে রেখেছিলাম। জানি না কেন করেছিলাম, হয়তো আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে সাবধান করেছিল। সেই রেকর্ডিং আর তাদের পাঠানো কিছু অপমানজনক মেসেজ আমি পেনড্রাইভে আর ইমেলে সেভ করে রেখেছিলাম। সেটিই ছিল আমার রক্ষা কবচ। আজ তাদের সামনে দেখে মনে হলো সেই সময়ে এসে গেছে। তাহলে তোমরা এখানে থাকতে এসেছ?
আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, কয়েকদিনের জন্য, রাহুল বলল। যতক্ষণ না আমি ইন্দোরে কোনো কাজ খুঁজে নিচ্ছি। আমরা আপনার উপর বোঝা হব না, প্রিয়া ঘরের কাজ করে দেবে, আমি সাহায্য করব, আমাদের রাস্তায় ফেলে দেবেন না। আমি তাদের চোখের দিকে তাকালাম। রাহুলের চোখে ভয় ছিল, কিন্তু প্রিয়ার চোখে অন্য কিছু ছিল। সে কাঁদছিল ঠিকই, কিন্তু তার নজর ঘরটাকে জরিপ করছিল। সে দেখছিল বাড়িটা আগের মতোই আছে কিনা, আমি নতুন কিছু কিনেছি কিনা। আমার শিক্ষিকা সুলভ চোখ সেই কান্নার আড়ালের লোভের সামান্য আভাস ধরে ফেলল। আমি বুঝতে পারলাম এটি শুধু দেউলিয়া হওয়ার গল্প নয়, অন্য কিছু আছে। এত সহজে এই দম্পতি আমার কাছে আসত না। নিশ্চয়ই বড় কোনো বিপদ থেকে বাঁচতে আমার বাড়িকে তারা ঢাল বানাতে চাইছে। ঠিক আছে, আমি বললাম। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু আমি আঙুল উঁচিয়ে বললাম, একটা শর্ত আছে। তারা আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি বন্দুক বের করেছি। শর্ত? প্রিয়া ধীর গলায় জিজ্ঞেস করল। হ্যাঁ, শর্ত। এই বাড়ি এখন ধর্মশালা নয়, আর আমি এখন সেই মা নই যাকে তোমরা ফেলে গিয়েছিলে। সেই সুনিতা মরে গেছে। এখন আমি শুধুই এই বাড়ির মালকিন। আমি কড়া গলায় বললাম, তোমরা এখানে থাকতে পারো, কিন্তু গেস্ট রুমে। আমার ঘরে তোমরা পা রাখবে না। আমার ব্যাংকের কাগজ, আলমারি বা ব্যক্তিগত কোনো জিনিসে হাত দেবে না। আর সবথেকে বড় কথা, বাড়ির যাবতীয় খরচ তোমাদের নিজেদের বহন করতে হবে। আমার এক পয়সাও চাই না, কিন্তু আমার খাবার, বিদ্যুৎ, জল সবকিছুর হিসেব আলাদা হবে। রাহুল অবাক হয়ে গেল। সে হয়তো ভেবেছিল মা গলে গিয়ে তাদের জড়িয়ে ধরবে। মা, আপনি এমন কথা বলছেন? হ্যাঁ, আমি এমনই বলছি। রাজি থাকলে থাকো, না হলে দরজা খোলা আছে। বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা ফিরে যেতে পারো। প্রিয়া রাহুলের হাত টিপে ধরল। আমি দেখলাম সে ইশারা করছে। আমাদের রাজি শাশুড়ি মা, প্রিয়া বলল, তার গলার স্বর কৃত্রিমভাবে মিষ্টি করার চেষ্টা করে। আমরা আপনার সব শর্ত মানব। আমরা তো শুধু আপনার সেবা করতে চাই। সেবা শব্দটি তার মুখে গালির মতো শোনালো, কিন্তু আমি মাথা নেড়ে বললাম, ঠিক আছে। গেস্ট রুমে পুরনো গদি আছে, গিয়ে শুয়ে পড়ো, সকালে কথা হবে। তারা চুপচাপ ব্যাগ নিয়ে গেস্ট রুমের দিকে চলে গেল। আমি তাদের চলার ভঙ্গি দেখছিলাম। তারা ক্লান্ত, কিন্তু একে অপরের দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন কোনো গোপন পরিকল্পনা সফল হয়েছে। দরজা বন্ধ হতেই আমি আমার চেয়ারে ফিরে বসলাম। আমার শরীর কাঁপছিল, ঠান্ডায় নয়, বরং সেই রাগে যা আমি দমন করেছিলাম। চায়ের কাপটি হাতে নিলাম, তা ঠান্ডা হয়ে গিয়েছিল। ডায়েরিটা বন্ধ করলাম। আজ রাতে আমি ঘুমোতে পারব না। আমি জানি আমার বাড়িতে সাপ ঢুকেছে। তারা এখন আহত, তাই আশ্রয় চাইছে, কিন্তু ক্ষত সেরে গেলেই আবার দংশন করবে। তবে তারা জানত না এই 6 বছরে এই বেচারি মা বিষ পান করা শিখে গেছে। আমি মোবাইল হাতে নিয়ে একটি নম্বর ডায়াল করলাম। রাত 12টা বাজলেও আমি জানতাম সে জেগে থাকবে। হ্যালো মেহতা বাবা, আমি ধীর গলায় বললাম। নমস্কার ম্যাডাম, এত রাতে সব ঠিক আছে তো? উকিল মেহতার ঘুমে জড়ানো গলা পাওয়া গেল। কিছুই ঠিক নেই বাবা, তারা ফিরে এসেছে। কে, রাহুল আর প্রিয়া? মেহতার গলায় বিস্ময় ছিল। হ্যাঁ, তারা বলছে তারা সর্বশান্ত হয়ে গেছে, কিন্তু আমার মন বলছে তারা মিথ্যা কথা বলছে। আমার তোমার সাহায্য চাই। বলুন ম্যাডাম, কি করতে হবে? আমার ওদের পুরো কুণ্ডলি চাই। তারা পুনেতে কি করছিল, তাদের বিজনেস, লোন, পুলিশ রেকর্ড সবকিছু আমাকে জানতে হবে, আর এই কাজ কাল সকাল থেকেই শুরু করতে হবে, যাতে ওরা টের না পায়। চিন্তা করবেন না ম্যাডাম, আমি কালই আমার প্রাইভেট ডিটেকটিভ বন্ধুকে কাজে লাগিয়ে দেব। আপনি শুধু সতর্ক থাকবেন, আবেগের বশে কোনো কাগজে সই করে দেবেন না। আবেগ? আমি তিক্ত হাসি হেসে বললাম, বাবা, সেই আবেগ তো 14 নভেম্বর 2019 সালেই মরে গেছে। এখন শুধু হিসেব মেটানো বাকি। ফোন রাখার পর আমি জানলার কাছে গেলাম। বাইরে বৃষ্টি সমানে পড়ছে। কাঁচের ওপর নিজের প্রতিচ্ছবি দেখলাম। চুলগুলো সব সাদা হয়ে গেছে, মুখে বলি রেখা। কিন্তু আমার চোখে এখন আর জল নেই, সেখানে এখন আগুন, এক অদ্ভুত আগুন, যা হয়তো আমার ঘরকে আলোকিত করবে, না হলে ওই দুজনকে পুড়িয়ে ছাই করে দেবে। তারা ভেবেছিল বুড়ির কাছে ফিরে এসে লুকিয়ে পড়বে। তারা ভুল ভেবেছিল। এটি আমার জীবনের সবথেকে কঠিন পরীক্ষা হতে চলেছে, কিন্তু আমি তৈরি ছিলাম। বুকের ওপর হাত রাখলাম, যেখানে সেই পুরনো ক্ষতটা লুকিয়ে রেখেছিলাম। সেই ক্ষত শুকোবে না ঠিকই, কিন্তু সেই ব্যথা এখন আমার শক্তিতে পরিণত হবে। বন্ধুরা, আপনাদের সাথেও কি কখনো এমন হয়েছে যে আপনজনের জন্য সব কিছু ত্যাগ করার পর তারাই আপনাকে গভীর আঘাত দিয়েছে? রক্তের সম্পর্কের ওপর অন্ধবিশ্বাস করা কি ঠিক?
যদি আপনি আমার কাহিনী শুনে থাকেন তবে কমেন্টে আপনার শহরের নাম লিখুন। আমি জানতে চাই আমার এই লড়াই কোথায় কোথায় পৌঁছচ্ছে। এটি তো মাত্র শুরু। আসল খেলা তো এবার শুরু হবে যখন মুখোশগুলো খুলবে আর সত্যিটা সামনে আসবে। আমার সাথে থাকুন, কারণ আমি সুনিকা শর্মা হার মেনে নেওয়ার পাত্রী নই। এটি আমার জীবনের সবথেকে দীর্ঘ রাত ছিল, কিন্তু সকাল হল। বৃষ্টি থেমে গিয়েছিল আর সূর্য মেঘের আড়াল থেকে উঁকি দেবার চেষ্টা করছিল, কিন্তু আমার বাড়িতে অন্ধকার তখনও কাটেনি। আমি সকাল 5টায় উঠলাম এবং রান্নাঘরে গেলাম। সেখানে গিয়ে আমি থমচে দাঁড়ালাম। প্রিয়া আগে থেকেই সেখানে ছিল। সে আটা মাখছিল আর তাওয়ায় পরোটা ভাজছিল। রান্নাঘরে ঘিয়ের গন্ধ ছড়িয়ে পড়েছিল। 6 বছর আগে প্রিয়া সকাল 9টার আগে ঘুম থেকে উঠতে পারত না, আর আজ সে 5টায় উঠে আমার জন্য জলখাবার বানাচ্ছিল। এই পরিবর্তন ভালো লাগার বদলে সন্দেহ তৈরি করছিল। সে আমাকে দেখে এক কৃত্রিম হাসি দিল। নমস্কার শাশুড়িমা, আমি আপনার প্রিয় আলুর পরোটা বানিয়েছি, কম তেলে, ঠিক যেমন আপনি পছন্দ করেন। আমি তাকে একদৃষ্টে তাকিয়ে দেখলাম। এই সেই মেয়ে যে আমার হাতের চা পর্যন্ত পান করতে চাইত না, কারণ আমি নাকি অস্বাস্থ্যকর ছিলাম। আমার খিদে নেই, আমি রুক্ষ গলায় বললাম এবং নিজের জন্য চা বানাতে লাগলাম। আরে তা বললে কি হয়, প্রিয়া কত কষ্ট করে বানিয়েছে। রাহুল পিছন থেকে এলো। সেও তাড়াতাড়ি স্নান করে পরিষ্কার জামা পরেছে। মা, একটু খেয়ে নাও না প্লিজ। আমি ওদের চোখের দিকে তাকালাম। সেখানে এক অদ্ভুত ব্যাকুলতা ছিল। ওরা আমাকে খুশি করার অতিরিক্ত চেষ্টা করছিল। আমি একটা পরোটা নিয়ে টেবিলে বসলাম। ওরা দুজনে আমার সামনে বসে আমার খাওয়ার দিকে তাকিয়ে রইল। মা, কাল রাতের জন্য দুঃখিত, রাহুল ধীর গলায় বলল। আমরা সত্যি খুব অসহায় ছিলাম। পার্টনার টাকা নিয়ে পালিয়েছে, আমরা রাস্তায় চলে এসেছিলাম। আমি কোনো দিকে না তাকিয়েই বললাম, তাহলে এখন কি পরিকল্পনা? ব্যাস কয়েকদিন, প্রিয়া তাড়াতাড়ি বলল। রাহুল ইন্দোরে একটা চাকরি খুঁজে নেবে। ততক্ষণ আমরা এখানে থাকতে পারি তো? আমরা আপনাকে একদম বিরক্ত করব না। থাকছ তো? আমি বললাম। তবে মনে রেখো, এই বাড়ি আমার, আর নিয়মও আমার চলবে। পরের 3 দিন অদ্ভুত ছিল। বাড়িতে এক চাপা শান্তি ছিল। ওরা আদর্শ ছেলে বৌমার নাটক করছিল। প্রিয়া ঘর পরিষ্কার করত, রাহুল বাজার থেকে সবজি আনত, এমনকি ওরা আমার পা টিপে দেওয়ারও প্রস্তাব দিত, যা আমি প্রতিবার নাকচ করে দিতাম। কিন্তু আমার নজর অন্য কিছু দেখছিল। লক্ষ্য করলাম ওরা কখনও বাড়ির বাইরে বেরোত না, এমনকি চাকরির খোঁজ করতেও না। সব সময় ফোনে ব্যস্ত থাকত, কিন্তু আমি ঘরে ঢুকলেই ফোন বন্ধ করে দিত। সবথেকে অদ্ভুত ব্যাপার, রাহুল বারবার জানলা দিয়ে বাইরে উকি দিত, যেন কারোর জন্য অপেক্ষা করছে অথবা কাউকে দেখে ভয় পাচ্ছে। 3য় দিন দুপুরে পিয়ন এলো এবং লেটার বক্সে কিছু ফেলল। আমি ওঠার আগেই রাহুল বিদ্যুৎ গতিতে বাইরে গেল। 1 মিনিট পর সে খালি হাতে ফিরল। কিছুই না মা, পিৎজার প্যাম্পলেট ছিল। কিন্তু আমি দেখেছিলাম তার শার্টের পকেটে একটি সাদা খাম মুকি দিচ্ছে। আমি কিছু বললাম না। আমার সন্দেহ এবার নিশ্চিত বিশ্বাসে পরিণত হল। খামটি পিৎজার বিজ্ঞাপনের ছিল না, সেটি ব্যাংকের নোটিশের মতো মনে হচ্ছিল। সেই বিকেলে পার্কে বেড়াতে গিয়ে মিস্টার যোশীর সাথে দেখা হল। তিনি রিটায়ার্ড ব্যাংক ম্যানেজার এবং আমার স্বামীর বন্ধু। নমস্কার বৌদি, যোশীজি নিচু গলায় বললেন। রাহুল কি ফিরে এসেছে? হ্যাঁ, 3 দিন হল। কেন? যোশীজি দীর্ঘশ্বাস ফেলে বললেন, আপনাকে ভয় দেখাতে চাই না, কিন্তু কাল সন্ধে আপনার কলোনির গেটে আমি 2 জন লোক দেখেছি। ওরা গার্ডকে আপনার বাড়ির নম্বর জিজ্ঞেস করছিল এবং ওদের হাতে রিকভারি এজেন্সির ফাইল ছিল। আমার বুক ধরফর করতে লাগল। রিকভারি এজেন্সি? তার মানে রাহুল লোন নিয়েছে এবং অ্যাড্রেস হিসেবে আমার বাড়ির ঠিকানা দিয়েছে। ওরা গুন্ডা টাইপের লোক হয়, বাড়িতে এসে অশান্তি করলে বদনাম হবে। ধন্যবাদ ভাই সাহেব, আমি দেখছি, আমি শান্ত গলায় বললাম। বাড়ি ফিরে আমি চুপি চুপি গেস্টরুমের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে ফিসফিসানি শোনা যাচ্ছিল। প্রিয়া বিষাক্ত গলায় বলছিল, তুমি তো বলেছিলে বুড়িটা মেনে নেবে, আর কতক্ষণেই নাটক করব? আমার এই বাড়িতে দম বন্ধ হয়ে আসছে। এত পুরনো জিনিস, আর বুড়িটা সারাক্ষণ পুলিশের মতো তাকিয়ে থাকে। আমার টাকা চাই যাতে এখান থেকে বেরোতে পারি। রিকভারিওয়ালের ফোন আসছে। চুপ করো, রাহুল বলল। একবার মা বাড়ির পেপারে সই করে দিলে আমরা 50 লাখের লোন পেয়ে যাব। আমাদের সব দেনা শোধ হয়ে যাবে আর আমরা আমেরিকা পালিয়ে যাব। তারপরেই বুড়ি এখানে পচে মরুক, তাতে আমাদের কি? আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল।
50 লাখের লোন, আমেরিকা পালানো। এই বাড়ি আমার স্বামীর সারা জীবনের উপার্জনের শেষ চিহ্ন, আর ওরা আমাকেই পথে বসিয়ে পালানোর ছক কষছে। আমার মাথা ঘুরছিল, ইচ্ছে করছিল ঘরে ঢুকে ওদের গলা টিপে ধরি, কিন্তু মেহতার কথা মনে পড়ল। প্রমাণ চাই। আমি ঘরে ফিরে নিজের পুরনো স্মার্টফোনটা বের করলাম, যা আমি আলমারির নিচে লুকিয়ে রেখেছিলাম। সেটি চার্জে বসাতেই মেসেজের বন্যা বয়ে গেল। একটি মেসেজ ছিল ডিজিলকার অ্যাক্সেস করার চেষ্টার ওটিপি। রাহুল আমার আধার কার্ডের মাধ্যমে বাড়ির ডিজিটাল পেপার পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে জানত না যে সেই নম্বরটি আমার এই পুরনো ফোনে সচল আছে। পরের দিন সকালে নাস্তার টেবিলে আমি অভিনয়ের চরম পর্যায়ে দেখালাম। আমি একটু নরম সুরে বললাম, কাল রাতে আমি ভাবলাম তোমরা ঠিকই বলছ। তোমরা আমার সন্তান, আর কতকাল রাগ করে থাকব। আমি তোমাদের সাহায্য করতে চাই। বলো, পুনেতে কি হয়েছে? ওদের চোখে লোভের ছটা দেখা গেল। রাহুল বলল, মা, শুধু একটু বিজনেসে লস হয়েছে, একটু ফান্ড পেলে সব ঠিক হয়ে যাবে। প্রিয়া সুযোগ বুঝে বলল, শাশুড়ি মা, আপনার এই বাড়িটি তো অনেক দামি, এর উপর যদি একটু লোন নেওয়া যায় তবে আমাদের সব বিপদ কেটে যাবে। আমরা আপনাকে রানীর মতো করে রাখব। লোন? আমি চিন্তার ভান করে বললাম, কিন্তু বাড়ি তো তোমার বাবার শেষ স্মৃতি। আরে মা, বাড়ি তো কোথাও যাচ্ছে না, শুধু কাগজে সই করতে হবে ব্যাস, রাহুল লোভাতুর গলায় বলল। আমি মনে মনে হাসলাম। জাল কে পেতেছে আর জালে কে ধরা পড়বে সেটা এবার আমি ঠিক করব। ব্যাংক থেকে লোক আসবে, ভেরিফিকেশন করবে, আর ইএমআই আমিই ভরব। ওটা আমার দায়িত্ব। রাহুল আশ্বস্ত করার চেষ্টা করছিল। আমি কিছুক্ষণ ভাবার নাটক করলাম। আমি জানি না বাবা, আমার এসব জিনিসে খুব ভয় লাগে। ভয় পাওয়ার কিছু নেই মা। প্রিয়া আমার হাত ধরল। তার স্পর্শ শীতল ছিল, কিন্তু সে তাতে উষ্ণতা মেশানোর আপ্রাণ চেষ্টা করছিল। আমরা আছি তো, আমরা কি আপনাকে কোনোদিন ধোঁকা দেব? ধোঁকা, এই শব্দটি ওর মুখে শুনেই আমার হাসি পেয়ে গেল, যা আমি কাশির ছলে চেপে নিলাম। ঠিক আছে, আমি বললাম, তোমরা যখন বলছো তখন আমি ভেবে দেখব। ভাবার কি আছে মা, শুধু হ্যাঁ বলে দাও, রাহুল বলল। আমি এক ব্যাংক কর্মীর সাথে কথা বলে নিয়েছি, সে কালই কাগজপত্র নিয়ে চলে আসতে পারে। এত তাড়াতাড়ি? তার মানে সে আগে থেকেই সব গুছিয়ে রেখেছিল। কাল? আমি অবাক হবার ভান করলাম। এত তাড়াতাড়ি কেন? ওটা আসলে একটা অফার চলছে মা, কম সুদের হারের কালই শেষ দিন। একদম সাদা মিথ্যে কথা, কিন্তু আমি মাথা নাড়লাম। ঠিক আছে, কাল ডেকে নাও। রাহুল আর প্রিয়ার মুখ উজ্জ্বল হয়ে উঠল। ওরা এমন খুশি হচ্ছিল যেন লটারি পেয়েছে। ওদের মনে হচ্ছিল যে বুড়ি ফাঁদে পা দিয়ে দিয়েছে, কিন্তু ওরা জানত না যে বুড়ি এতক্ষণে নিজের চাল চেলে দিয়েছে। জলখাবারের পর আমি বললাম আমি মন্দিরে যাচ্ছি। ওরা সানন্দে আমাকে যেতে দিল, কিন্তু আমি মন্দিরে যাইনি। আমি রিকশা নিয়ে সরাসরি উকিল মেহতার অফিসে গেলাম। মেহতার অফিস শহরের পুরনো অংশে ছিল। যখন আমি তার সামনে বসে তাকে সব কথা জানালাম, রিকাভারি এজেন্ট থেকে শুরু করে ডিজিলকারের মেসেজ পর্যন্ত, তখন তার মুখ গম্ভীর হয়ে গেল। ম্যাডাম, এটা খুব বিপজ্জনক, মেহতা বলল। যদি আপনি সই করে দেন তবে ওরা টাকা নিয়ে পালিয়ে যাবে আর ব্যাংক আপনার বাড়ি নিলাম করে দেবে। আপনি পথে বসে পড়বেন। আমি জানি বাবা, আমি বললাম। সেই জন্যই তো তোমার কাছে এসেছি। আমি ওদের আটকাতে চাই না, ওদের হাতে নাতে ধরতে চাই। আমার এমন প্রমাণ চাই যাতে ওরা সারা জীবনে আমাকে বিরক্ত করার সাহস না পায়। মেহতা তার ড্রয়ার থেকে একটি ফাইল বের করল। আমার ডিটেকটিভ আমাকে কিছু তথ্য পাঠিয়েছে, সে বলল। রাহুলের পুনেতে কোনো বিজনেস ছিল না। সে অনলাইন জুয়া বা বেটিংয়ে আসক্ত ছিল। সে ওখানকার স্থানীয় গুন্ডাদের কাছ থেকে চড়া সুদে প্রায় 40 লাখ টাকা ধার নিয়েছে, আর প্রিয়াও নিজের নামে অনেক ক্রেডিট কার্ড লোন নিয়ে রেখেছে। ওরা ওখান থেকে পালিয়ে এসেছে, কারণ ওই গুন্ডারা ওদের মেরে ফেলার হুমকি দিয়েছিল। 40 লাখ টাকা! জুয়া! আমার ছেলে জুয়ারি হয়ে গিয়েছিল। বুকের ভেতরটা ব্যথায় টনটন করে উঠল। মেহতা একটু থামল, যেন পরের কথাটি বলতে তারও কষ্ট হচ্ছে। ওরা আপনার নামে একটি জাল পাওয়ার অফ অ্যাটর্নি বা পিওএ বানানোর চেষ্টাও করেছিল, কিন্তু সাবরেজিস্ট্রার অফিসে বায়োমেট্রিক বাধ্যতামূলক হওয়ার কারণে ওরা ব্যর্থ হয়। সেই জন্যই ওরা এখানে এসেছে। ওদের আপনার আঙুলের ছাপ চাই, আপনার সম্মতি চাই। আমি চোখ বন্ধ করে নিলাম। এটাই তবে সত্যি, ওরা আমাকে দেখতে আসেনি, আমার আঙুলের ছাপ নিতে এসেছিল। এখন কি করতে হবে ম্যাডাম? মেহতা জিজ্ঞেস করল। আমি চোখ খুললাম, তাতে আর জল ছিল না। এবার আমরা একটা নাটক করব মেহতা, আমি বললাম। কাল ব্যাংক থেকে লোক আসবে, তুমিও কাল সন্ধ্যায় আমার বাড়িতে আসবে। সাথে 2 জন সাক্ষী আর একজন সিভিল ড্রেসে পুলিশ আনতে পারবে কি? কারণ কাল সন্ধ্যায় আমার বাড়িতে একটা মীমাংসা হবে। আমি একটা কঠোর হাসি হেসে বললাম। ওরা সই চায় তো, আমি ওদের সই দেব, কিন্তু সেই সই ওই কাগজগুলোতে হবে না যা ওরা ভাবছে।
বাড়ি ফেরার পথে আমি বাজার থেকে একটি ছোট ডিজিটাল ভয়েস রেকর্ডার কিনলাম, যা দেখতে কলমের মতো। ওটা আমি শাড়ির আঁচলে লুকিয়ে নিলাম। যখন বাড়ি ফিরলাম, রাহুল আর প্রিয়া খুব খুশি ছিল। মা, ব্যাংক থেকে লোক কাল সন্ধে 6টায় আসবে, রাহুল জানালো। খুব ভালো, আমি বললাম। আমিও আমার উকিল বন্ধুকে ডেকেছি, পুরনো বন্ধু, সাক্ষী হিসাবে থাকবে। কোনো অসুবিধা নেই তো? রাহুলের মুখে এক মুহূর্তের জন্য ঘাবড়ে যাওয়ার ছাপ পড়ল। উকিল কেন? প্রিয়া জিজ্ঞেস করল। আরে, বাড়ির কাগজ তো, আমি সহজভাবে বললাম। আইনি কাজে উকিল থাকা ভালো না? সে শুধু দেখবে সব ঠিক আছে কিনা। ও আমার বন্ধু, কিছু বলবে না। ওরা রাজি হয়ে গেল। হয়তো ভেবেছিল একজন বুড়ো উকিল আর কী বা করতে পারবে। সে রাতে খাবার টেবিলে আমি ওদের আমার শেষ চালে জড়ালাম। রাহুল, আমার মনে আছে ছোটবেলায় এই ডালটা তুমি খুব পছন্দ করতে। রাহুল কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ল। হ্যাঁ মা, খুব ভালো হয়েছে। বাবা, আমাকে একটা কথা বলো। আমি ওর চোখের দিকে তাকালাম। তুমি কি সত্যিই খুশি? তুমি কি সত্যিই বিজনেস করতে চাও? হ্যাঁ মা, সে বলল। ব্যাস একবার এই লোনটা পেয়ে গেলে আমি সব ঠিক করে দেব, আমি শপথ করছি। শপথ করো না, আমি বললাম। শুধু মনে রেখো, মিথ্যের আয়ু খুব ছোট হয়। সে আমার কথার মানে বুঝল না, ভাবল হয়তো কোনো প্রবাদ বলছি। কিন্তু আমি তাকে শেষ সতর্কতা দিচ্ছিলাম। সে যদি তখনও সত্যিটা বলতো যে সে জুয়ায় ফেসে গেছে, তবে হয়তো আমি বাড়ি বিক্রি করেও ওকে বাঁচাতাম। কিন্তু সে আবার মিথ্যে বলল। তখনই আমি ঠিক করে নিলাম, এবার আর কোনো দয়া নয়। শোয়ার ঘরে গিয়ে আমি আলমারি থেকে সেই পুরনো ডায়েরি আর পেনড্রাইভটি বের করলাম। ল্যাপটপে রেকর্ডিংটা চেক করলাম। প্রিয়ার সেই তীক্ষ্ণ গলা, আপনি একটা বোঝা। আর রাহুলের সেই গলা, প্রিয়া ঠিকই বলছে। সব আমি ফোনে ট্রান্সফার করে নিলাম। কাল সন্ধে 6টায় আমার ড্রয়িং রুম কুরুক্ষেত্র হবে। কিন্তু এবারের ধৃতরাষ্ট্র অন্ধ হবে না। পরদিন সন্ধে 5টা বাজছিল। ঘড়ির টিকটিক শব্দ কানে হাতুড়ির মতো বাজছিল। আমি আমার নীল রঙের সেই দামি বেনারসি শাড়িটি পরলাম, যা রাহুলের বিয়েতে পরেছিলাম। আয়নায় নিজেকে দেখে মনে হল, আজ আমি আর কাঁদব না। টেবিলের ফুলের তোড়ার পেছনে আমার সেই ভয়েস রেকর্ডারটি চালু অবস্থায় লুকানো ছিল। ঠিক 6টার সময় কলিং বেল বাজল। রাহুল দৌড়ে গিয়ে দরজা খুলল। প্রিয়া গোলাপি শাড়ি পরে বিনীত বৌমার মুখোশ পরে বসেছিল। দরজা দিয়ে একজন লোক ভেতরে এলো। রাহুল পরিচয় করিয়ে দিল। মা, ইনি মিস্টার সাক্সেনা, ব্যাংক থেকে এসেছেন। লোকটির চোখে কোনো ব্যাংকারের সততা ছিল না। সে শকুনির মতো আমার বাড়ির জিনিসের দাম জরিপ করছিল। যোশীজি ঠিকই বলেছিলেন, এ কোনো ব্যাংকের ম্যানেজার নয়, কোনো প্রাইভেট ফাইন্যান্স কোম্পানির লোক। নমস্কার মাতাজি, সাক্সেনা হাত জোর করে বলল। শুনলাম আপনার লোনের খুব দরকার। কোনো চিন্তা নেই, আমি সব করিয়ে দেব। সে তার ব্রিফকেস থেকে কাগজের বান্ডিল বের করল। 50 লাখের লোন, বার্ষিক 24% সুদ। এটা তো লুট। কোনো বুদ্ধিমান মানুষ এই রেটে লোন নেয় না। রাহুল মাঝখানে বাধা দিয়ে বলল, আঙ্কেল, আপনার তাতে কি? আমাদের টাকার দরকার, আমরা শোধ করব। মা, তুমি সই করো প্লিজ। তখনই আবার কলিং বেল বাজল। রাহুল বিরক্ত হল। এখন আবার কে এলো? হয়তো আমার উকিল বন্ধু, আমি শান্ত গলায় বললাম। রাহুল চেঁচিয়ে উঠল, কি দরকার ছিল? সাক্সেনাজি তো ব্যাংক থেকেই এসেছেন। যদি সবকিছু ঠিক থাকে বাবা, আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম, তবে উকিল এলে কি ক্ষতি? ভয় তো তারাই পায় যারা মিথ্যে বলে। দরজা খুললাম। উকিল মেহতা আর যোশীজি ভেতরে এলেন। তাদের পেছনে সাদা পোশাকে আরও 2জন লোক ছিল। রাহুল আর প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মেহতা সোফায় বসে সাক্সেনাকে এক তীক্ষ্ণ নজরে দেখলেন। কোন ব্যাংক ভাই সাহেব? মেহতা জিজ্ঞেস করলেন। সাক্সেনা ইতস্তত করে বলল, রিলায়েবল ফাইন্যান্স লিমিটেড, আমরা এনবিএফসি। মেহতা ফাইলটা তুলে দেখে নিয়ে হেসে বললেন, 50 লাখের লোন, বার্ষিক 24% সুদ। এটা তো লুট। কোনো বুদ্ধিমান মানুষ এই রেটে লোন নেয় না। রাহুল মাঝখানে বাধা দিয়ে বলল, আঙ্কেল, আপনার তাতে কি? আমাদের টাকার দরকার, আমরা শোধ করব। মা, তুমি সই করো প্লিজ। মেহতা কাগজ উল্টালেন। সুনিতাজি, আপনি কি জানেন এটি শুধু বন্ধকি কাগজ নয়? ক্লজ নম্বর 14 দেখুন। ডিফল্ট হলে ওরা বাড়ি দখল করে নেবে এবং ওদের কাছে পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে, যা দিয়ে ওরা বাড়িটা বিক্রিও করে দিতে পারবে। এটি লোন এগ্রিমেন্ট নয়, ডেথ ওয়ারেন্ট। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। বাবা, আমি রাহুলের দিকে তাকালাম। তুমি বলেছিলে এটা নর্মাল ব্যাংক লোন? তুমি তোমার বাবার শেষ স্মৃতি 24% সুদে বন্ধক দিচ্ছ, যা আমাকে রাস্তায় বসিয়ে দেবে? বেশেষপর্তে বিলে ঝুঁকি নিতেই হয়। রাহুল এবার চিৎকার করে উঠল, আমার টাকার দরকার, আপনারা বুঝছেন না কেন?
যদি আজ টাকা না পাও তবে কি ওই গুন্ডারা তোমাকে তুলে নিয়ে যাবে যাদের কাছ থেকে তুমি জুয়ার জন্য ধার নিয়েছ? আমার এই কথা শুনে রাহুল আর প্রিয়া এমনভাবে থমকে গেল যেন আকাশ ভেঙে পড়েছে। সাক্সেনা তাড়াতাড়ি নিজের ব্যাগ গুছিয়ে পালানোর চেষ্টা করছিল, কিন্তু যোশীজি তাকে দরজায় আটকে দিলেন। রাহুল তোতলাতে লাগল, মা, কে বলেছে এসব? আপনাকে কে ভুল বুঝিয়েছে? আমি মেহতার দেওয়া ফাইলটা টেবিলে আছাড় মারলাম। এগুলো দেখো, পুনের ক্যাসিনো ক্লাবের মেম্বারশিপ, ক্রেডিট কার্ডের বিল আর সেই 40 লাখের পার্সোনাল লোন যা তুমি জুয়ার নেশায় নিয়েছিলে। আর এই দেখো তোমার বাড়ির মালিকের করা পুলিশ কমপ্লেন। প্রিয়া দাঁড়িয়ে চিৎকার করে উঠল, সব মিথ্যা! রাহুল, চলো এখান থেকে, এই বুড়ি পাগল হয়ে গেছে। বুড়ি? আমি নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালাম। বসো প্রিয়া। আমার গলার কড়া স্বরে সে ভয় পেয়ে বসে পড়ল। রাহুল, তুমি বলেছিলে বিজনেস পার্টনার পালিয়েছে। মিথ্যা। চাকরি খুঁজতে এসেছ। মিথ্যা। তুমি এসেছ পুনের গুন্ডাদের ভয়ে আর আমার বাড়ি বিক্রি করে লোন শোধ করতে। রাহুল এবার হাঁটু গেড়ে বসে পড়ল। মা প্লিজ, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা খুব বিপজ্জনক লোক। হ্যাঁ, আমি জুয়া খেলেছিলাম, ভেবেছিলাম জিতে সব ঠিক করে দেব, কিন্তু আমি হারতে থাকলাম। মা, ব্যাস 50 লাখ টাকার কথা, বাড়ি আপনারই থাকবে, প্লিজ আপনার ছেলেকে বাঁচান। ওর কান্না দেখে আমার মন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু তখনই প্রিয়ার দিকে নজর গেল। ওর চোখে কোনো অনুশোচনা ছিল না, বরং রাগ ছিল যে ওদের প্ল্যান ভেস্তে গেছে। আর তুমি প্রিয়া, তোমারও কি কোনো অনুশোচনা আছে? কিসের অনুশোচনা? প্রিয়া ফুঁসে উঠল। হ্যাঁ, আমরা বাড়ি নেওয়ার চেষ্টা করেছি তো কি হয়েছে? এমনিতেও তো আপনি মরেই যাবেন, তখন তো বাড়ি রাহুলেরই হতো। আজ নিলে কি এমন ক্ষতি হতো? আপনি তো একলাই থাকেন, এত বড় বাড়ির আপনার কি দরকার? আমাদের নিজেদের প্রাণ বাঁচাতে টাকা দরকার, আপনি এত স্বার্থপর কেন? স্বার্থপর? আমি শুকনো হাসলাম। মেহতাসি, ওটা একটু শোনান তো। মেহতা তার ল্যাপটপ অন করলেন। সারা ঘরে 6 বছর পুরনো সেই গলার আওয়াজ প্রতিধ্বনিত হল। সুনিতাজি, আপনি আমাদের জন্য বোঝা। মরে যান কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে। রেকর্ডিং বন্ধ হওয়ার পর প্রিয়ার মুখ চুন হয়ে গেল। সে ভাবতেও পারেনি ওই দিনের কথা রেকর্ড করা ছিল। রাহুল কানে হাত দিয়ে মেঝেতে বসে কাঁদছিল। 6 বছর, আমি কাঁপানো গলায় বললাম। 6 বছর ধরে আমি এই রেকর্ডিং প্রতি রাতে শুনেছি, যাতে ভুলে না যাই আমার আদর্শ ছেলে আর বৌমার আসল রূপ। রাহুল, তুমি আমাকে বোঝা বলেছিলে না? আজ সেই বোঝাই তোমার প্রাণ বাঁচাতে দাঁড়িয়ে আছে। রাহুল আমার পা জড়িয়ে ধরল। মা, আমাকে ক্ষমা করো, প্রিয়া আমাকে উস্কেছিল। ও, এখন আমার উপর দোষ দিচ্ছ? প্রিয়া চেঁচিয়ে উঠল। জুয়া তুমি খেলেছ, টাকা তুমি উড়িয়েছ, আর এখন মায়ের আঁচল ধরছ? থামো তোমরা, আমি চিৎকার করে বললাম। আমি সই করব না। রাহুলের চোখে মৃত্যুর ভয় দেখা দিল। তবে কি ওরা আমাকে মেরে ফেলবে মা? আমি সই করব না ঠিকই, কিন্তু তোমাকে মরতেও দেব না। আমি এক মা। তোমার বাবার আত্মা আমাকে কোনোদিন ক্ষমা করবে না যদি আমি তার ছেলেকে গুন্ডাদের হাতে মরতে দিই। মেহতা, কাগজ দাও। আমি মেহতার দিকে হাত বাড়ালাম। আমি তোমার সব ধার শোধ করব। আমার পিএফ আর তোমার বিয়ের জন্য জমানো কিছু এফডি আছে, আর কিছু গয়না আছে যা তোমার স্ত্রীর জন্য রেখেছিলাম, যেটি অবশ্যই প্রিয়া নয়। আমি সব বিক্রি করে দেব। ওই 40-50 লাখের ব্যবস্থা হয়ে যাবে। রাহুলের চোখে আশার আলো দেখা দিল। সত্যি মা, আপনি এমনটা করবেন? হ্যাঁ, আমি বললাম, কিন্তু আমার একটি শর্ত আছে। এই শর্ত মানলে তবেই আমি 1 পয়সা দেব। মেহতা একটি স্ট্যাম্প পেপার আমার হাতে দিলেন। এটি একটি ত্যাগের দলিল, রিলিঙ্কুইশমেন্ট ডিড, আর তার সাথে একটি উইল। এক্ষুনি তোমাদের এতে সই করতে হবে। এতে লেখা আছে যে আমি তোমার সব দেনা শোধ করছি, কিন্তু তার বদলে তোমরা এই বাড়ি, আমার সম্পত্তি, ব্যাংক ব্যালেন্সের ওপর আজীবন অধিকার ত্যাগ করছ। আমি মরে গেলেও এই বাড়ির একটা ইটও তোমরা পাবে না। এই বাড়ি ট্রাস্টের নামে যাবে। আর শর্ত হল, আজ এক্ষুনি তোমাদের এই বাড়ি ছেড়ে চিরকালের জন্য চলে যেতে হবে। আমি দেনাদারদের টাকা সরাসরি শোধ করব, তোমাদের হাতে 1 পয়সাও দেব না। আজ থেকে আমার আশেপাশে তোমাদের ছায়াও যেন না দেখি। রাহুল স্তব্ধ হয়ে গেল। মা, বাড়ি থেকে বের করে দেবে চিরকালের জন্য? তুমি আমাকে 6 বছর আগেই মন থেকে বের করে দিয়েছিলে বাবা, আমি বললাম। সাউদা মন্দ নয়, তোমার প্রাণের দাম এই বাড়ির চেয়ে অনেক বেশি। প্রাণ চাই না সম্পত্তি, সিদ্ধান্ত তোমার। প্রিয়া রাহুলের হাত টানল। রাহুল, সই করো না, এই বুড়ি আমাদের ব্ল্যাকমেল করছে। আমি হাসলাম। দেখছ রাহুল, এখনও ওর টাকার চিন্তা বেশি, তোমার প্রাণের নয়। যদি সই না করো তবে আমি এখনই পুলিশ ডাকব আর দরজাও খুলে দেব, যাতে রিকাভারি এজেন্টরা তোমাকে নিয়ে যায়। রাহুল আর দেরি করল না, সে প্রিয়ার ওপর চিৎকার করে উঠল। চুপ করো প্রিয়া, তোমার লোভই আমাদের আজ এখানে এনেছে, আমাকে বাঁচতে হবে। সে কাঁপতে কাঁপতে সে দলিলে সই করে দিল। প্রিয়াও ঘৃণা ভলা চোখে আমার দিকে তাকিয়ে সই করতে বাধ্য হল। মেহতা আর যোশীজি সাক্ষী হিসেবে সই করলেন। কাগজ সম্পূর্ণ হল। আমার জয় হল ঠিকই, কিন্তু এই জয় ছিল বড় বেদনার। আমি আমার ছেলের প্রাণ বাঁচালাম, কিন্তু আমার ছেলেকে চিরকালের জন্য হারালাম। এবার চলে যাও। আমি দরজা খুলে দিলাম। বাইরে তখন শীতল হাওয়া বইছিল।
মা, এত রাতে কোথায় যাব? রাহুল কেঁদে ফেলল। সেখানেই যাও যেখানে 6 বছর আগে আমাকে একা ফেলে গিয়েছিলে। তফাৎ শুধু এটুকুই যে আমার সাথে সত্য ছিল, আর তোমার সাথে এখন শুধু অনুশোচনা থাকবে। ওরা ব্যাগ নিয়ে মাথা নিচু করে আমার বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি গেট বন্ধ করে তালা লাগিয়ে দিলাম। তারপর দরজায় পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে প্রথমবার হাউমাউ করে কেঁদলাম। 6 বছরে প্রথমবার আমি মন ভরে কাঁদলাম। কিন্তু এই জল দুর্বলতার ছিল না, এটি ছিল এক শুদ্ধিকরণ। আমার বাড়ি থেকে নোংরা আবর্জনা বেরিয়ে গিয়েছিল। এখন শুধু আমি ছিলাম, আমার বাড়ি ছিল, আর আমার সম্মান ছিল। পরের কয়েক সপ্তাহ সহজ ছিল না। কথা মতো এফডি ভেঙে আর গয়না বিক্রি করে মেহতার মাধ্যমে সব দেনা শোধ করলাম। আমার সারা জীবনের সঞ্চয় এক নিমেষে শেষ হয়ে গেল, কিন্তু আমার মনে কোনো দুঃখ ছিল না। আমি আমার স্বাধীনতার মূল্য চুকিয়েছিলাম। লোক বলে বার্ধক্যে সন্তানই বড় সাহারা, কিন্তু আমার কাহিনী আমাকে শেখালো যে মানুষের সবথেকে বড় সাহারা হলো তার আত্মসম্মান আর তার আর্থিক সুরক্ষা। আজ আমি সেই বারান্দায় বসে চা খাচ্ছি। আমি একলা, কিন্তু নিঃসঙ্গ নই। আমি আমার বাড়িকে একটি আফটার স্কুল লার্নিং সেন্টার বানিয়ে দিয়েছি, যেখানে গরিব বাচ্চারা পড়তে আসে। ওদের হাসিতে আমার বাড়ি এখন মুখরিত। শুনেছি রাহুল আর প্রিয়া বেঙ্গালুরুতে একটা ছোট ভাড়া বাড়িতে থাকে। রাহুল কল সেন্টারে কাজ করে। ওরা মাঝে মাঝে ফোন করার চেষ্টা করে, কিন্তু আমার নম্বর ওদের জন্য আজীবন ইনভ্যালিড। বন্ধুরা, আমার কাহিনী এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটি প্রশ্ন রেখে যাচ্ছে। একজন মায়ের কাজ কি শুধু নিজেকে বিলিয়ে দেওয়া, নাকি সময় এলে দুর্গা হয়ে নিজের সম্মান রক্ষা করাও তার ধর্ম? যদি আমার কাহিনী আপনাদের সাহস জুগিয়ে থাকে, তবে নিজের বাবা মায়ের সম্মান করবেন। আর আপনারা যদি বাবা মা হন, তবে নিজের উইল আর জমানো টাকার ওপর দখল কখনো আলগা করবেন না, কারণ কলিযুগে কখনো কখনো শ্রবণ কুমার নয়, রাহুলের মতো ছেলেরাও জন্ম নেয়। আমি ইন্দোর থেকে সুনিতা শর্মা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। জয় হিন্দ। সুলিতা শর্মার এই জীবনযুদ্ধ আমাদের শেখায় যে মাতৃত্ব মানে কেবল অন্ধ বিসর্জন নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসও বটে। যে সন্তান চরম বিপদেও মায়ের মমতাকে পুঁজি করে প্রতারণা করতে চায়, তাকে ক্ষমা করা যায়, কিন্তু প্রশ্রয় দেওয়া যায় না। রক্তের সম্পর্ক থাকলেই কেউ আপন হয় না, যদি সেই সম্পর্কে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বোধ না থাকে। বৃদ্ধ বয়সে সন্তানদের ওপর অন্ধভাবে নির্ভরশীল না হয়ে নিজের আর্থিক নিরাপত্তা ও আত্মসম্মান ধরে রাখা যে কতটা জরুরি, সুনিতা দেবী তার জ্বলন্ত উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে নিঃসঙ্গতা মানেই অসহায়ত্ব নয়, বরং সম্মানের সাথে একাকী থাকাও এক বিশাল বিজয়। নিজের শেষ সম্বলটুকু দিয়ে ছেলের প্রাণ বাঁচিয়ে তিনি যেমন মায়ের দায়িত্ব পালন করেছেন, তেমনি তাকে ত্যায্য করে নিজের ব্যক্তিত্বকে রক্ষা করেছেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পাপের বিচার কেবল পরকালে নয়, ইহকালেই ভোগ করতে হয়। পরিশেষে নিজের ঘরকে অনাথ শিশুদের জন্য উন্মুক্ত করে তিনি একাকিত্বের মাঝেও খুঁজে নিয়েছেন জীবনের নতুন সার্থকতা।